নিজের গর্ভের সন্তানকেও সর্বদা চেনা যায় না, জানাও যায় না। এই সত্য তার মনের দরজায় টোকা দিতে সে কেমন বিমর্ষ হয়ে পড়ল। সবকিছু ঠিকঠাক, গোসল শেষে লাশের জানাজা এবং কবর দেয়া হবে, কিন্তু এর মাঝেই হঠাৎ এক অজানা তথ্য সম্মুখে এলো। স্বর্ণালীর লাশকে ঘিরে সৃষ্টি হওয়া রহস্যের মারপ্যাচ নিয়ে এখন থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। মিজান তালুকদারের বাড়িতে জল্পনা কল্পনা চলছে। মিজান তালুকদার হলেন আদির বাবা। স্বর্ণালীর লাশ নিয়ে গ্রামে ফিরতে ফিরতে প্রায় মধ্যরাত হয়ে গেছে। তাই মিজান তালুকদার সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানিয়েছিলেন, রাত অনেক হয়েছে, তাছাড়া সবাইকে খবর দেয়া হয়নি। মাঝ রাতে তো আবার এইসব। কালকে সকাল 10টায় জানাজা হবে। বড় কষ্ট নিয়ে কথা বলেছেন মিজানুর তালুকদার। একমাত্র বোনের একমাত্র মেয়ের এমন পরিণতি তাকে বেশ শোকাহত করেছে। তবে পুরুষ মানুষের মন খারাপ করা বড়ই লজ্জার ব্যাপার বলে তিনি মনে করেন। তাই শক্ত গলায় ক্রন্দনরত বোনকে কান্না করতে বারণ করে আদিকে বলেছিলেন, আদি, ইমাম সাহেবকে খবর দিয়ে রাখো, কালকে সকাল 10টায় জানাজা হবে। আদি কেবল ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। মিজানুর তালুকদারের কথা মতো সকালে সমস্ত ব্যবস্থা হয়েছে। স্বর্ণালীর লাশ যথারীতি মেয়েরা গোসল করিয়েছে, কিন্তু গোসলের এক পর্যায়ে বিভিন্ন কানাঘোষা শুরু হয়। বাড়িময় চলতে থাকা কানাঘোষা যখন রাত্রির কানে পৌঁছায়, তখন সে বিচলিত হয়ে আদির সম্মুখে এসে দাঁড়ায়। রাত্রিকে দেখে আদি নিজের মনে একটুখানি স্বস্তি পেয়েছিল, কিন্তু গম্ভীর মুখের দিকে তাকিয়ে ব্যথিত হয়ে জিজ্ঞাসা করেছিল, কল রিসিভ করা হয়নি কেন? সারাদিন স্বর্ণালীর লাশ নিয়ে অনেক ভুগতে হয়েছিল আদিকে। এসব করেও রাত্রির জন্য তার মন কেমন করছিল। লাশবাহী গাড়িতে বসে সে রাত্রিকে বারংবার কল করেছিল, কিন্তু রাত্রি তার কথা মতো আদির সাথে যোগাযোগ করেনি, কল রিসিভও করেনি। রাত্রির এমন আচরণে আদির তখন প্রচন্ড রাগ হয়েছিল, কিন্তু এখন তার অন্তরে কোনো রাগ নেই। এই নিষ্পাপ মেয়েটির মুখ দেখলে আদি রাগ করতে ভুলে যায়। আমার কথা তোমার কান পর্যন্ত যাচ্ছে না? রাত্রি চুপ করে দাঁড়িয়ে আছে। সে আদির ঘরে এসেছে কথা বলতে, চুপ করে দাঁড়িয়ে থাকতে নয়। কিন্তু আদির ঘরে পা দিয়ে রাত্রি সিগারেটের গন্ধ পেয়েছে, যা তার মাঝে চাপা রাগের সৃষ্টি করছে। আদির সিগারেটের নেশা জোরালোভাবে নেই, তবে প্রায়শই নিকোটিন বুক ভরাতে হয়। এ বিষয়ে রাত্রি অবগত, কিন্তু অপছন্দ হলেও বলার সাহস কই। গত 2 দিনের মনোমালিন্যের বিষয়টি এখন মুখ্য ভূমিকা পালন করছে। তাই সিগারেটের গন্ধ পাওয়ার মতো বিষয় রাত্রির মাঝে রাগ অভিমান আরো বাড়িয়ে দিচ্ছে। আগুনে ঘি ডলা যাকে বলে। বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকা আদি এবার উঠে এসে রাত্রির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কথা বলছো না কেন? রাত্রি চোখ মেঝেতে ছিল, কিন্তু এখন আদির কথা শুনে আচম্বিতে আদির চোখে চোখ রেখে প্রশ্ন করলো, এমন শরীর খারাপ হওয়া সত্ত্বেও আপনি সিগারেট খান কেন? প্রশ্ন করতে গিয়ে রাত্রির গলা ধরে এলো। চোখে একটু একটু করে জল এসে জমেছে। রাত্রির ইচ্ছা করছে এই মুহূর্তে ছুটে পালিয়ে যেতে, আর কোনো এক নির্জন নদীর তীরে হাত পা ছড়িয়ে চিৎকার করে কান্নাকাটি করতে। কিন্তু রাত্রি কিছুই করলো না, স্থির দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে রইল। রাত্রির এমন প্রশ্নে আদি অবাক হলো। অন্য সময় হলে দুটো কড়া কথা শোনাতো, কিন্তু এখন সে হেসে উঠল বিষাদের হাসি। কল করলে রিসিভ করো না, তাহলে আমার শরীরে ভালো মন্দ নিয়ে কেন ভাবছো? আমি মরে গেলে তো তোমার খুশি হওয়ার কথা। চিন্তা আমি করছি না, এসব নিয়ে চিন্তা করার মতো লোক আপনার আছে। একটা মেয়ের মরণ হয়েছে, লাশ এখনো মাটি পায়নি, বাড়ি ভর্তি মানুষ রেখে সিগারেট খেতে আপনার বিবেকে বাঁধেনি? এত কাণ্ড করে বেড়ানো লোকের মাঝে তুমি বিবেক খুঁজে বেড়াচ্ছ? তা তোমার তো বিবেক আছে, তাই না? তাহলে সেই বিবেক কি একবারও বলেনি আমার কল রিসিভ করা উচিত? সম্পর্কে সমাপ্তি চেয়েছে কেউ, কারো চাওয়া আমি অপূর্ণ রাখি না। তাই নাকি রাত্রি? এত মহান তুমি কবে হলে রাত্রি? তোমার মহত্ব অন্ত নেই যখন, সেটা সবার ক্ষেত্রেই দেখালে পারো। সবাইকে খুব মহত্ব দেখিয়ে বেড়ালে, তবে আমার বেলায় তোমার মহত্ব গেল কোথায়? এত করে চাইছি যে জিনিসটা, তা তুমি দিচ্ছ না কেন? শেষ বাক্যে আদির গলা উপরে উঠল। ক্রমশ সে উত্তেজিত হয়ে পড়ছে। না, রাগ নয়, রাত্রির প্রতি অভিমানে তার অন্তরে ক্রমাগত ছুরি মারা হচ্ছে। রাত্রি আজ বড় স্থির হয়ে আছে। মেয়েটা বোধহয় শিখে গেছে কিভাবে মনের মধ্যে রাগ অভিমান চেপে পাথর হয়ে কথা বলতে হয়। তোমার চাও আমি অপূর্ণ রাখিনি। তুমি সম্পর্কের সমাপ্তি চেয়েছিলে, আমি দিয়েছি। এখন আর কিছু বাকি নেই দেওয়ার মতো। রাত্রি কথাগুলো বলে মেঝেতে চোখ সরিয়ে নিল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি দেখতে পাচ্ছে আদি। একগাল হেসে তাচ্ছিল্যের সুরে আদি বলল, এটা আমার চাওয়া ছিল গ্র্যান্ড, কিন্তু এতগুলো বছর রোজ যে একটা জিনিস চাইতাম, সেটা কি পূরণ করবে না কোনোদিন? নাকি সেই যোগ্যতা তোমার নেই? চট করে আদির দিকে তাকিয়ে রাত্রি বলল, এমন একটা দিনে এসব প্রসঙ্গ টানা খুব দরকার ছিল? এমন কঠিন গলায় তোমায় কখনো কথা বলতে দেখিনি, সেজন্য প্রসঙ্গ নিজ থেকে সামনে এসে যাচ্ছে। এতদিন আমি তোমায় কড়া কথা বলতাম, কিন্তু সময় স্রোতে তুমিও। আমার অন্য কিছু বলার ছিল, আমি মোটেও তোমাকে দেখতে ছুটে আসিনি। কথাগুলো বলতে গিয়ে রাত্রির গলা একটু কাঁপলো না।
আদি এমন রাত্রিকে দেখে ভেতরে বড় বেশি দুর্বল হয়ে পড়ছে, তাই বিছানায় আবারও হেলান দিয়ে বসে পড়ল। কিছু সময় ঘরে পিনপতন নীরবতা চলল। এরপর আদি বলল, বেশ, তাহলে বলো কি বলতে ছুটে এলে? স্বর্ণালীর সাথে কিছু হয়েছে। অবাক চোখে তাকিয়ে আদি শুধালো, কিছু হয়েছে বলতে? আপনাদের বাড়িতে আসার আগেই শুনেছি স্বর্ণালীর লাশ পেতে অনেক ঝামেলা হয়েছে। পোস্ট মর্টম করার জন্য ওকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়েও অনেক রহস্য হয়েছে। অবশেষে নাকি ঢাকা মেডিকেলে ওর লাশ পেয়েছেন, কিন্তু একটু আগে যারা ওকে গোসল করিয়েছে তারা অন্য কিছু বলছে। অন্য কিছু বলেছে? কি বলছে তারা? স্বর্ণালীর শরীরে পোস্টমর্টমের সামান্য পরিমাণ চিহ্নও নেই। হোয়াট? আদি বড় বেশি অবাক হলো এবং বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর বলল, তুমি কি আন্দাজে কথা বলছো? পোস্টমর্টেম করলে শরীরে চিহ্ন থাকবে না কেন? আর এই পোস্টমর্টেম নিয়ে যাওয়ার বিষয়টি তো এত যন্ত্রণা দিয়েছিল, এখন বলছো চিহ্ন নেই? কে বলেছে? কার কাছে তুমি এমন কথা শুনেছো? আপনি উত্তেজিত হবেন না, আগে ঠান্ডা মাথায় আমার কথা শুনুন। সবাই এটি নিয়ে আলোচনা করছে, কারো মাথায় এই বিষয় ঢুকছে না, তাই আমাকে পাঠিয়েছে আপনাকে জানাতে। তাছাড়া আরো একটি বিষয় আছে। কি বিষয়? রাত্রি ইতস্ততভাবে জবাব দিল, স্বর্ণালীর শরীরে অন্য দাগ আছে। অন্য দাগ মানে? কি যাতা বলছো তুমি? আপনি আপনি বাইরে গিয়ে দেখুন, সবাই কি সব বলাবলি করছে। সে না হয় দেখবো, কিন্তু আমায় এত পর করে দিলে। অবাক চোখে তাকে রাত্রি শুধালো, মানে? সারা জীবন তুমি করে ডাকতে, আর আজকে সম্পর্কের সমাপ্তি টেনে আমাকে আপনি করে ডাকছো? এত পর করে দিলে আমায়। আমি তোমাকে রাগে ওসব কথা বলি, তার মানে কি আমি তোমায় কিছু ভাবতাম না রাত্রি? আমাদের সম্পর্ক এত তুচ্ছ কবে ছিল? রাত্রি নিজেও জানে না সে কখন সংবোধন পরিবর্তন করেছে, তবে একবার কিছুর পরিবর্তন হলে তা ঠিক করা বড় কঠিন বিষয়। এরপরও রাত্রি নিজেকে স্থির রেখে আদিকে পূর্বের সংবোধনে বলল, তোমার সাথে আমার তো দুইটি সম্পর্ক ছিল। প্রথম সম্পর্কে তুমি আমার ফুফাতো ভাই, আর দ্বিতীয় সম্পর্কে আমার খুব ভালো বন্ধু। কিন্তু এসব সম্পর্ক তো তুমি রাখতে চাও না, তাহলে আমি কি করব? আদি মুখোমুখি হলো রাত্রির, খুব কাছ থেকে চোখে চোখ রেখে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, শুধু কি এই দুটো সম্পর্ক ছিল আমাদের মাঝে? গত 1 বছর ধরে দুটি মানুষ যে একে অপরকে খুব কাছ থেকে জেনেছে, তাকে তুমি কি বলবে? রাত্রি তীক্ষ্ণ চোখে আদিকে দেখে বলল, এই দুটি সম্পর্কের বাইরে আর কি থাকতে পারে? থাকার মতো আমি তো দেখছি না। আর তুমি হয়তো ভুলে গেছো তোমার ইচ্ছে নেই আমার সাথে সম্পর্ক রাখার, সে সম্পর্ক বন্ধুত্বের হোক বা অন্য কিছুর। তারপর তোমার প্রেমিকা। রাত্রি। আদি ধমকে উঠল। এতে রাত্রি কিঞ্চিত ভয় পেলেও আহামরি কিছু প্রকাশ করলো না। আদি সামনে থেকে সরে গিয়ে বলল, বুসরা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি কিনা জিজ্ঞেস করেছো আমায়? এসব জেনে কি করব আমি? তার চেয়ে স্বর্ণালীর বিষয়টি নাড়াচাড়া করে দেখো। তোমার সম্মুখীন হতেও এখন আমার ইচ্ছে করে না, অথচ একসময় আমি কত সুদীর্ঘ সময় ধরে চেপে রাখা কান্না এবার বাঁধ ভাঙছে, সেটি লুকানোর জন্য ব্যাকুল রাত্রি। নিমিষে আদির চোখের আড়াল হলো, কিন্তু এতেও আদির চোখ এড়ালো না। আদি স্পষ্ট দেখতে পেয়েছে রাত্রির চোখের নোনা জল। এতে কি তার কষ্ট হচ্ছে? হলেই বাকি। আদি তো আজ পর্যন্ত রাত্রিকে বোঝাতে পারেনি তার অন্তরের চাওয়াটি, তবে একেবারে চেষ্টা করেনি বললে ভুল বলা হবে, কারণ আদি প্রায়শই রাত্রিকে বলেছে, হয়তো তোমার মতো একটা মেয়ে পারে আমার জীবন বদলে দিতে। পুলিশ ইন্সপেক্টর সাজ্জাদকে খবর দেওয়া হয়েছে, কারণ সকলে অনুমান করছে স্বর্ণালীর সাথে খারাপ কিছু হয়েছে। পোস্টমর্টম করার কথা উল্লেখ করলেও ঢাকা মেডিকেল স্বর্ণালীর পোস্টমর্টম হয়নি, আর এই বিষয়টি সবাইকে অনেক বেশি অবাক করেছে। সাজ্জাদ তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসল তথ্য খুঁটিয়ে দেখার চেষ্টা করবে, কিন্তু তার আগে স্বর্ণালীর শরীরের দাগগুলোর রহস্য উন্মোচন করতে হবে। সেটি করার জন্য স্বর্ণালীর লাশ সাজ্জাদ পোস্টমর্টম করতে পাঠিয়ে দিয়েছে। এখন বসার ঘরে বসে সাজ্জাদ সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছে। আদি, আমাকে শুরু থেকে আবার বল। জানিস তো, একটি কথা দুইবার না শুনলে সেটি আমি ধরতে পারি না। স্বর্ণালী সুইসাইড, লাশের হদিস পাওয়া নিয়ে ঝামেলা, রাত্রির সাথে মনোমালিন্য, স্বর্ণালীর মৃত্যু নিয়ে নতুন রহস্য, এসব বিষয় একের পর এক ঘটে গেছে বলে আদি এখন বিমর্ষ হয়ে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে তার দেহে প্রাণ আছে কিন্তু মন নেই। আদি, ওই শালা জিম মেরে আছিস কেন? আদি নড়ে চড়ে বসে সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, ভাবছি। ভাবিস না, আমি দেখছি কি করা যায়। কি আর করবি, কতদিন খুব ইনভেস্টিগেশন হবে, এরপর সব শেষ। ফুফু কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। মেয়ের মৃত্যুর চেয়ে এ সংবাদ তাকে বেশি কষ্ট দিচ্ছে। এত বেশি দুর্বল হয়েছে যে এখন স্যালাইন দিয়ে বিছানায় ফেলে রাখতে হয়েছে। আদির কথা শুনে সাজ্জাদের মুখ লজ্জায় রক্তিম হলো, চোখ জোড়া আপনা আপনি নেমে গেল। পুলিশ সম্পর্কে এ ধরনের চিন্তা অধিকাংশ মানুষের আছে, তাই সাজ্জাদ বিতর্কে না গিয়ে বলল, আমাদের ডিপার্টমেন্টের বদনাম আছে এই আমি জানি, কিন্তু আমি চেষ্টার কমতি রাখবো না। তা নিয়ে প্রশ্ন তুলিস না, দয়া করে আমাকে সবটুকু বল। আদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাজি হলো। ঠিক আছে, আমি গোড়া থেকে বলছি, তুই মনোযোগ দিয়ে শুনিস। হ। স্বর্ণালীর সাথে ফুফুর কথা হয়েছিল 2 দিন আগে। ও জানিয়েছিল ডাক্তারের কাছে যাওয়ার কথা, স্কয়ার হসপিটালে। বলেছিল
বোর্ডিংয়ে ফিরে এসে ফুফুকে জানাবে, কিন্তু ওর কোনো খবর নেই। এরপর যেমন করেই হোক ফুফু জানতে পারে ও সুইসাইড করেছে। ফুফু বোর্ডিংয়ে ছুটে যায়, কিন্তু ওর লাশ না পেয়ে আমাকে খবর দেয়। আমি গিয়ে সবাইকে জিজ্ঞাসা করি, কিন্তু কেউ ওর হদিস দিতে রাজি হয়নি। এরপর নানা ভয় দেখানোর পর বোর্ডিং সুপার মুখ খোলে, জানতে পারি ওকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সেখানে গিয়েও একই সমস্যা, কেউ ওর সম্পর্কে কিছুই জানে না। এরপর সেখানেও অনেক হাঙ্গামা করার পর লাশ পাই। ফিরতে ফিরতে রাত হয়ে যায়, তাই বাবা বলেছিল আজ দাফন করতে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ জানতে পারি ওর শরীরে কাটাছেঁড়ার পরিবর্তে অন্য দাগ রয়েছে। আমার মাথায় কিছু ঢুকছিল না। আচমকা তোর কথা মনে পড়লো আর কল করলাম। এই বলে আদি থামতেই সাজ্জাদ বাহবা দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, পারফেক্ট কাজ করেছিস। দেখ, আমি ওর ডেড বডি দেখেছি, গলায় মারাত্মক একটি লালচে দাগ আছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ও গলায় দড়ি দিয়েছে, তবে শরীরের দাগ নিয়ে যা আশঙ্কা করা হচ্ছে এতে কেস দুই দিকে যেতে পারে। এক হয় ওকে কেউ পাশবিক নির্যাতন করার পর ছেড়ে দিয়েছে, আর ও বোর্ডিংয়ে ফিরে গলায় দড়ি দিয়েছে। দুই, কেউ ওকে নির্যাতন করেও স্বস্তি পায়নি, তাই শেষে শান্তি খুঁজে পেতে গলায় দড়ি পরিয়ে ঝুলিয়ে দিয়েছে।